এবছরের গরমের ছুটিটা বাবার ইচ্ছেতেই প্ল্যান করা হয়েছিল লন্ডন, প্যারিস, সুইজারল্যান্ড আমরা যাব। সেই মতন টিকিট কাটা, সমস্ত কিছু করা, আর ফুল ফ্যামিলি মিলে যাব। মানে অভিকের 3 দিদি আছে, আর অভিক মানে ওরা 4 ভাই বোন, তার ফ্যামিলি এবং বাবা মা। আমরা যাব বলেই ঠিক করা হয়েছিল। সেই মতন ভিসা করা হলো, টিকিট কাটা হলো, এবং এই ট্রিপটা আমাদের সাথে বাবার শেষ ট্রিপ বলতে পারো। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছো, অনেকে অভিকের পোস্ট দেখেছো। আমি অনেক লেটে ভিডিও দিচ্ছি, অনেক দিন বাদে দিচ্ছি, কারণ কিভাবে এই ভিডিওগুলো আমি পোস্ট করব আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। মানে জানি না কেন আমি পোস্ট করতে পারছিলাম না, কিভাবে দেখাবো, কিভাবে বলবো। সেই জন্য ভাবলাম যে আগে তোমাদের সাথে একটু ভয়েস ওভারে সমস্ত কিছু শেয়ার করি, তারপরে গিয়ে আমি এক এক দিনের ভিডিওটা দেবো, মানে লন্ডন, প্যারিস, সুইজারল্যান্ড পরপর দেবো। বাবার খুব ইচ্ছে ছিল যে আমরা সবাই মিলে একসাথে বেড়াতে যাব এবং লন্ডনে গিয়ে একটা গেট টুগেদার মতন হবে। সবাই ওখান থেকে আসবে, অভিকের 2 দিদি যে আমেরিকায় আর কানাডায় থাকে তারা আসবে, আর আমরা এখান থেকে অভিকের মেস দিয়ে আমরা সবাই এখান থেকে যাব, কি একটা গেট টুগেদার মতন হবে। বাচ্চারা সবার সাথে দেখা হবে, গল্প হবে, কারণ 2024-এ ওরা এসেছিলো, তারপরে আর দেখা হয়নি। ওই ভিডিও কলে যেটুকুনি দেখা হয় সেই রকমই বাবার আবদারে এরকম প্ল্যান করা হয়েছিল। অভিক বাবাকে নিয়ে যেতে চাইছিল যে হ্যাঁ বাবা যাক। তার আগে না বাবা ভীষণ ভুগছিল, মানে এপ্রিল মাসটা তোমরা যদি আমার ব্লগ দেখো তাহলে জানবে যে বাবা ভীষণ অসুস্থ হয়ে গেছিলো, বারবার করে হসপিটালাইজ হচ্ছিলো, কারণ জল জমছিল পেটে। আর তারপরে হসপিটাল থেকে আসার পরে বৃষ্টির পায়ে একটা অপারেশন হলো, আর বৃষ্টি যখন বাড়িতে ফিরলো তখন বাবার আবার হসপিটালাইজড হলো। তো বাবা যখন হসপিটাল থেকে ফিরলো তখন বাবা বললো যে না, বৃষ্টির জন্মদিন করতেই হবে। বাবা ভালোবেসে বৃষ্টিকে টুনটুনি বলে ডাকে, তো বৃষ্টির জন্মদিনটা করতেই হবে, আমার টুনটুনির জন্মদিন করতে হবে বলে আমরা 2 দিনের মধ্যে প্ল্যান করে সেই টাইমটাই জন্মদিন সেলিব্রেট করলাম বৃষ্টির। বাবা ভীষণ খুশি হয়েছিল, বাবার শরীরটা না খারাপ যাচ্ছিলই। তো তারপরেও আবার হসপিটালাইজ হয়। তো শেষ মুহূর্তে বাবা বলছিল যে কী করবো, ট্রিপটা ক্যান্সেল করে দেবে, মানে শরীরটা পারছিল না। এবং আমরা তখন বলছিলাম যে না, ট্রিপ ক্যান্সেল হলে আমরা কেউ যাব না, এরকম না যে তোমার জন্যই এই ট্রিপটা, তুমি লন্ডন যেতে চেয়েছো, বাবা ঘুরতে চেয়েছো। অভিকের পোস্ট নিশ্চয়ই তোমরা ফেসবুকে দেখেছো, সমস্ত কিছু ওখানে ও লিখেছে। তো তখন বাবা বললো যে না ঠিক আছে, যাওয়া হবে। তো সব মিলিয়ে আমরা গেলাম, লন্ডন পৌঁছালাম। বেশ ভালো যাচ্ছিল লন্ডনে, আমরা খুব ভালো ঘুরেছি, সবার সাথে দেখা হয়েছে, ভীষণ মজা করেছি। প্রথমের এই ভিডিওগুলো দেখছো, এগুলো কিন্তু সব লন্ডনের ভিডিও ছিল। বাবাও ভীষণ এনজয় করেছে, আমরাও ভীষণ এনজয় করেছি। কিন্তু আমরা যখন প্যারিসে গেলাম, প্যারিস থেকে আস্তে আস্তে বাবার শরীরটা আরও খারাপ হতে থাকলো, কারণ প্যারিসে যেদিন আমরা গেলাম তারপরে পরের দিন আমরা ডিজনিল্যান্ড গেছিলাম। আর ডিজনিল্যান্ডে গিয়ে এখানে দেখো বাবা কি সুন্দর বসে আছে, মানে কোনো অসুবিধা নেই। শরীরটা খারাপ ছিল ঠিকই, কিন্তু হ্যাঁ মনের দিক থেকে অনেক জোর ছিল যে হ্যাঁ ঘুরবো। সেই জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল, কলকাতা থেকেই হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। হুইল চেয়ারে করে বাবাকে পুরো ঘুরিয়েছে, খুবই এনজয় করছিল। বাচ্চারা খেলছে, গল্প করছে, আমরাও গল্প করছি, যা যা দেখতে চাইছিল সমস্ত কিছু করা হয়েছে। কিন্তু প্যারিসে যাওয়ার পরে এটা বলি কি হয়েছে, এখানে আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবই লন্ডনের ফুটেজ, আর বাবার মুখটা দেখে বুঝতেই পারছো খুব খুশি হয়েছে। টায়ার্ড থাকলেও ভীষণ খুশি, একটা জেট ল্যাগ থাকেই। আর এখানেও তারপর আমরা যখন প্যারিসে নামলাম পরের দিন আমরা গেলাম হচ্ছে ডিজনিল্যান্ডে। আর ডিজনিল্যান্ডে গিয়ে মাও বুঝতে পারিনি, মায়ের একটা ছোট্ট মতন অ্যাক্সিডেন্ট হয়। ছোট্ট মতন বলবো না, মানে তখন আমরা বুঝতে পারিনি, যে তখন মনে হচ্ছিলো যে হ্যাঁ একটা ছোটো অ্যাক্সিডেন্ট, কিন্তু ওটা পরে গিয়ে বিশাল আকার নেয়। সেটা হচ্ছে এই যে রাইডগুলো আছে, রাইড চড়তে গিয়ে মায়ের ডিসব্যালেন্স হয়ে যায় এবং মানে অন্ধকারের মধ্যে একটা পা নিচে পড়ে যায় এবং পা ভেঙে যায় সেখানে। তো প্লাস্টার করা, আর সেটা হওয়ার পরে আবার ভীষণ আরও মনের জোরটা কমে যায় যে ওখান থেকে প্যারিস থেকে সুইজারল্যান্ড যাওয়া, ওখান থেকে কি করে আমরা কলকাতায় ফিরবো। আর বাবা যেহেতু অভিককে ভীষণ ভালোবাসে, মানে কি করে পারবে সামলাবে, বাকি সবাই তো চলে যাবে, যে যার মতন ধরো দিদিরা চলে যাবে, অভিক কী করে নিয়ে আসবে, ওই একটা টেনশন করছিল। মায়ের এরকম হলো, এই বয়সে পা ভেঙে গেছে, কি করে মানে আবার ঠিক হবে, মা হাঁটছে, মা এসছে, এরকম বারবার আমাদের জিজ্ঞেস করছিল। তো ওইটা না কিছুভাবে বাবার একটা এফেক্ট করে যায়, এবং সেটা এমন নিয়ে এফেক্ট হয়। আমরা যখন কলকাতায় ফিরলাম
আরও বাবা অসুস্থ হয়ে পড়লো। মাকে তো কলকাতা এয়ারপোর্ট থেকে সোজা নিয়ে যাওয়া হলো হসপিটালে, কারণ তার একদিন বাদে মায়ের হাঁটু অপারেশন করতে হলো। আর বাবাকেও নিয়ে যাওয়ার কথা ছিল, হসপিটালাইজড হওয়ার কথা ছিল, কিন্তু বাবা কিছুতেই হসপিটালে ভর্তি হতে চাইলো না, যে না আমি হসপিটালে যাব না, আমি বাড়ি যাব। আর হসপিটালে যেতে চাইছিল না, মানে ওই যে বারবার করে টেস্ট করা, ছুঁচ ফোটাচ্ছে, এইগুলো না নিতে পারছিল না, শরীরের মানে বারবারই যাচ্ছে আর এরকম ছুঁচ ফোটাচ্ছে, এটা ভীষণ ভয় লাগছিল বাবার। তো সেদিন কিছুতেই যাওয়া হলো না, মানে গেল না। আমরা ভোরবেলা যখন এয়ারপোর্টে নামলাম ওখান থেকে সোজা বাড়িতে এলাম, আর অভিক মাকে নিয়ে গেল হসপিটালে। বাবা পরের দিন এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে বাড়িতে রাখা গেল না, তো বাবাকেও হসপিটালাইজ করতে হলো 2 দিন বাদে, মানে 4 দিন বাদে মা বাড়ি এলো, বাবা 6 দিনের মাথায় বাড়ি এলো। আর তারপর থেকে ডাক্তারও বলে দিয়েছিল, যেহেতু বারবার করে জল জমছিল না, মানে মাল্টি অর্গান ফেলিওর ছিল, তো বারবার জল জমছিল পেটটা ফুলে যাচ্ছিল, পাটাও ফুলে যাচ্ছিল, এমনি একদম কিছু খেতে পাচ্ছিল না, কিছু খেতে চাইছে না, মানে অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তো বাড়িতেই বাবা ছিল, আমরাও বুঝতে পারছিলাম যে আর কিছু করা যাবে না, ডাক্তারও তাই বলছিল যে কিছু করা যাবে না। দিদিরাও আবার মানে দিদিরা তো ফিরেই গেছিলো, ইউএস কানাডায় ফিরে গেছিলো, তো 2 দিদি আবার ওখান থেকে মানে বাবার জন্য আবার আসে, 4-5 দিনের মাথায় কলকাতায় চলে আসে ওরা বাবার জন্য। তো বাবা বাড়িতেই ছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম কিছু করার নেই। শেষের দিকে বাবা খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল। তো 30শে জুন আমরা বাবাকে হারাই, আর বৃষ্টি দাদুকে হারাই। সব মিলিয়ে মানে আমি জানি না কীভাবে তোমাদের সাথে শেয়ার করব এটা। তোমরা বাবাকে শুরু থেকেই দেখছো, আমার ব্লগ করা থেকে বাবাকে শুরু থেকেই দেখছো। বাবার সাথে অনেক ভিডিও বানিয়েছি, লকডাউনে বাবার চুল কেটে দেওয়া থেকে শুরু করে বাবার সাথে রান্না করা, অনেক অনেক ব্লগ আছে। বৃষ্টিকে নিয়ে বাবা স্কুলে যাচ্ছে, মানে বৃষ্টির ছোটোবেলাটা সত্যিই বুঝতেই পারিনি আমরা, পুরোটা সামলেছে মানে আমার মা আর বাবা, বলবো যে অভিকের বাবা মিলে পুরোটাই সামলেছে। বাবা তো স্কুল যাওয়া থেকে শুরু করে সব কিছু, মানে বৃষ্টিকে বিকালবেলা ঘুরতে নিয়ে যাওয়া, সেগুলো সব বাবা করতো। আর বৃষ্টির খাওয়ানো, স্নান করানো, দেখাশোনা সেটা আমার মা করতো। তো এই করেই ও বড়ও হয়ে গেছে, আমরা বুঝতেই পারলাম না। বৃষ্টি এখন জানো তো যেটা হচ্ছে, আমি লাস্ট 2 মাসে যেটা বুঝছি, ও না প্রচণ্ড মিস করে দাদাকে, বারবার বলে যে দাদাকে মনে পড়ছে, দাদার কথা, মানে ও রসগোল্লা খেতে ভালোবাসতো, আর বাবা ওর জন্য রসগোল্লা নিয়ে আসতো, প্রত্যেক দিন নিয়ে আসতো, আর বলতো টুনটুনি তোমার জন্য রসগোল্লা এনেছি। অনেক দিন ওর রসগোল্লা খেত না দাদার কথা ভেবে, যে না দাদা আমাকে দিত, বা ওই রাস্তা দিয়ে যেখান দিয়ে স্কুলে যেত বারবার বলতো যে দাদা আমাকে এখান দিয়ে নিয়ে যেত স্কুলে, এখানে আমাকে চকলেট খাওয়াতো, এখানে আমাকে আইসক্রিম খাওয়াতো, দাদার যে বন্ধুদের দোকান আর কি সেখানে গিয়ে বলবে, মানে মিস করে। আগে না যেতে চাইতো না বাবার বন্ধুর দোকানে, কিন্তু এখন ওই রাস্তা দিয়ে গেলে পরেই ও যায়, আর মানে ও দেখা করে দাদার, মানে ওইটা একটা ফিল করে, হয়তো কিছু তো ফিল করে। অনেকদিন ও একটুখানি চুপচাপ হয়ে গেছিলো, তো এখন অনেকটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ বারবার মনে করে। আমরাই বড় হয়ে এতবার মনে পড়ছে বাবাকে, তো ও তো পড়বেই, ওর সাথে তো আলাদা একটা সম্পর্ক ছিল, যেটা তোমরা অনেকটাই সাক্ষী, তোমাদের সাথে অনেকটাই আমি শেয়ার করেছি। আর আমার সাথেও বাবার একটা না আলাদা সম্পর্ক ছিল, কেমন বলো তো, আমি একটু মানে আমার বাবাকে আমি ভীষণ ভালোবাসতাম, সব মেয়েরাই বাসে, আমিও বাসতাম। বাবাকে যখন আমি হারাই তখন আমি অভিককে বলেছিলাম একটা কথা, যে ঠিক আছে, আমি না ভীষণ শক্ত মনের, মানে আমার সহজে আমি ভেঙে পড়ি না, তো আমি অভিককে বলেছিলাম যে আমার তো আরেকটা বাবা আছে, এরকম বলেছিলাম। আর সত্যিই আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক, মানে দেখো সব সংসারে ঝগড়া অশান্তি নানান ধরনের কিছু থাকবে, কিন্তু তারপরেও দিনের শেষে একটা ভালো সম্পর্ক ছিল। বাবা ওরকমই ডাকতো, মা মা করে ডাকতো, আর কিছু হলে পরে তখন ওপর থেকে ফোন করতো যে একবার ওপরে আইতো, এরকম বলতো। বা কিছু একটা আমারও যেমন খাবার ইচ্ছে হলে পরে আমি বাবাকে বলতাম যে বাবা এটা খাবো, বা বাবাও কখনো কখনো এরকম আমাকে বলতো।
এটা বানা ওটা কর। আর মানে আমি মাছ খেতে একদম ভালোবাসতাম না, এই বাড়িতে এসে বাবার কাছে কিন্তু মাছ খাওয়া শেখা, যে মাছ এরম করে খায়, আমার সবেতেই মাছে গন্ধ লাগতো, তো বাবার কাছে এইগুলো শেখা। নানান ধরনের রেসিপিও আমি বাবার কাছেই শিখেছি। আমি তো একদম রান্না পারতাম না বিয়ের পরে, কিন্তু আমি বলতাম হ্যাঁ আমি সব পারি এরকম বলতাম। তো ইউটিউব দেখে শেখা আর বাবার কাছে মানে এই বাড়ির যে রেসিপিগুলো সেগুলো কিন্তু আমি বাবার থেকেই শিখেছি, যে এইভাবে করতে হয়, এই ফোড়ন দিতে হয়। তো একটা সুন্দর সম্পর্ক ছিল, গল্প করতাম, প্রচুর গল্প করতাম। আর মাঝে মাঝে আমরা ধোসা খেতে যাওয়ার প্ল্যান করতাম, ধোসা কফি বলে যে আছে সল্টলেকে, ওখানে মাঝে মাঝেই আমরা যেতাম। এমন না যে সবসময় যে অভিক আমাদের সাথে যাচ্ছে, এরকমও হয়েছে যে আমি বাবা মা গেছি, বা আমার মা আমার শাশুড়ি মা আর বাবা মিলে গেছি, বৃষ্টিকে নিয়ে গেছি, বৃষ্টিও ধোসা খেতে যেহেতু ভালোবাসে। তো এরকম প্রচুর স্মৃতি আছে যেটা তোমরা ব্লগে দেখেছো। তো জানি না, তোমরা প্রে করো যেখানেই বাবা থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমাদের সাথে আমি আস্তে আস্তে সমস্ত ব্লগ শেয়ার করব। লন্ডন, প্যারিস, সুইজারল্যান্ডের কী হয়েছিল আমি বললাম, অল্প বললাম তোমাদের সাথে। আর এই তো কলকাতায় ফেরার এই ফুটেজটা একটু একটু করে নিয়েছি, তারপরে না সেইভাবে ব্লগও করা হয়নি, এমন পরিস্থিতি ছিল, দুজনে মানুষই হুইল চেয়ারে, কিছুই শেয়ার করতে পারিনি। এই যে বাবাও দেখো এরকম অবস্থা, মায়েরও পা নিয়ে এই অবস্থা, খুবই বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। লন্ডনটা খুব ভালো ঘুরলেও প্যারিস, সুইজারল্যান্ড আমাদের জন্য খুব মানে চাপের গেছে। আর যে মানুষগুলো দেখো, এই বাবা মা একেই বলে যে সন্তানদের মুখের দিকে তাকিয়ে এত কষ্ট হচ্ছিল, তবুও কিন্তু ওই কটা দিন যাতে বাচ্চারা একসাথে থাকতে পারে, টাইম স্পেন্ড করতে পারে, সেই জন্য কষ্টটা চেপে রেখেছিল, সেটা বোঝা যায় এখন এই ভিডিওগুলো দেখলে মনে হচ্ছে। তো যাই হোক, চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে।